आज सिलगढी जर्नलिस्ट क्लबमा 162औं विश्वकवि रवीन्द्रनाथ ठाकुरको जन्मजयन्ती पालन गरियो। यस अवसरमा विभिन्न वक्तव्य, गीत, नृत्य, कविता आवृत्ति इत्यादिको आयोजना गरियो। यस दिनभरि नै व्यापक लोड सेडिङ भएको कारणले त्यसै माझमा यो कार्यक्रम सञ्चालन गरियो। আমরা অত্যন্ত আপ্লুত যে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আপনারা এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার সঙ্গে তুলনা করার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। প্রথমেই তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। Atau ya ya na Dato ये थाहा ना कौन है गान गा जाओ जाओ और हेलो बोलो अब जाओ जूता खुला है ना जूता মানস রঞ্জন ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের ভূমিকা এবং এর শুভারম্ভ করার জন্য। আজকের এই অনুষ্ঠান সুন্দর করে হোক শুভকামনা জানাচ্ছি। তার সাথে যেটা বলতে ইচ্ছা করছে যে ব্যবহারিক জীবনে রবীন্দ্রনাথ সব সময়ের জন্য রয়েছে, আমরা সব সময় প্রতি পরেই আমরা স্মরণ করি। আমরা অনুরোধ করব সমস্ত সাংবাদিকগণকে এখানে আসার জন্য এবং উদ্বোধনী সঙ্গীত হিসাবে পরিবেশন করার।
এ জীবন পূর্ণ করো গহনাতে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে তোমারি দেবধারী তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে আধারের গায়ে গায়ে পরশব সারা রাত ফোটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরশব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কারো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আঙুলে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহনারে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমি পড়ছি, নাম প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি তব দয়াহীন সংসার। তারা বলে গেল ভালোবাসো অন্তর হতে, বিদ্বেষ বিশ্বনাশ। করণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দুর্দিন পিরানু তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিষ্ঠায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা পুঁতে। আমার বাসু সৌন্দর্য হারা অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তোমার সুধায় বস্তু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করে আছো? তুমি কি তাদের এসেছো ভালো? নমস্কার। আমাদের আরেক প্রবীণ সাংবাদিক দেবাশিস দাকে অনুরোধ করব আমাদের মাননীয় রতন বিশ্বাস মহাশয়কে সংবর্ধিত করতে। আমি রতনবাবুকে অনুরোধ করবো এটা ওনার বক্তব্যটা বলবার।
তার পাশাপাশি খালি এইটুকু বলে রাখি যে আচ্ছা একটা জিনিস খেয়াল করে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মের দিনের এই 25 বৈশাখটা না অ্যাকচুয়ালি আমার সন্দেহ আছে আজকে না, অ্যাকচুয়াল ডেটটা 15ই মে। তার কারণটা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ অনুযায়ী, ভারতবর্ষের সরকারি যেটা পঞ্জিকা, যেটা কারেক্টেড, সেটা অনুযায়ী কিন্তু 25শে বৈশাখ আগামী 15ই মেতে। বাংলাদেশ, ভারত, রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয় ব্যাপ্তি ছড়িয়ে কিন্তু আন্তর্জাতিকতার জায়গায় পৌঁছেছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ওনার ডেট অফ বার্থটা বিভিন্ন ডেতে পালিত হয়। তার কারণটা হচ্ছে বাংলা ক্যালেন্ডারের ভুল ভ্রান্তি। যে বাংলা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এত গর্ব, রবীন্দ্রনাথ ঠাকুর এত কিছু লিখেছেন, আমরা এত কিছু করি, সেই বাংলা ক্যালেন্ডারটাই ভুল আমরা ক্যারি ফরওয়ার্ড করে চলেছি, এবং তার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাও হয়তো ভুল দিনেই পালন করি। বাট উনি যেহেতু সবসময় সব জায়গায় আছেন, কাজে যে কোনো দিন ওনার জন্য, কাজে সেটা হতেই পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্রনাথের আমরা দেখি যে পাহাড়ে 1882 থেকে 1940 সাল পর্যন্ত তিনি পাহাড়ে বিভিন্ন সময় এসেছেন। দার্জিলিং এসেছেন 12 বার, হিন্দুলিয়া 2 বার, কাশ্মীরে 2 বার, দার্জিলিংয়ে 12 বার বললাম, আর ব্রহ্মপুত্রে 4 বার, কালিম্পংয়ে 4 বার। এই হলো আমাদের পাহাড়। আর কিন্তু পাহাড় বলতে যখন আমি বলবো শিলং, আমার এই 5টা পাহাড় শিলং, রংপুর, কালিম্পং, হিন্দুলিয়া, কাশিয়া এবং দার্জিলিং, আলমোড়া, রামগড় এবং কাশ্মীর, এই বেলটে কিন্তু রবীন্দ্রনাথ বিভিন্ন সময় গেছেন, বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন প্রান্ততে, এবং সেখানে দেখেছি তার তিনি কী করছেন, তিনি চিঠি লিখছেন, তিনি কবিতা পড়া লিখছেন, তিনি গান লিখছেন, এবং বিভিন্ন ভাবে লেখায় তিনি ব্যস্ত থাকছেন, এবং সৃষ্টিমূলক কাজে তিনি ব্যস্ত থাকছেন। এবং আমরা এই 5টা পাহাড়, অর্থাৎ আমাদের এই পার্বত্য যেটা বলি, পাহাড়ের লোকেদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এবং পাহাড়ের লোকেদের যে আমাদের খুব কাছের লোক, সেই ব্যাপারটা কিন্তু রবীন্দ্রনাথ আমাদের করে গেছে। আমাদের একসঙ্গে হওয়ার, একসঙ্গে থাকার, সেই ব্যাপারটা কিন্তু রবীন্দ্রনাথ করে গেছে এই 5টা পাহাড়ে। আর এই যে যেটা বললাম, এটা অন্য আলোচনা, ওই পাহাড়ে আমরা যাচ্ছি না। আমাদের পাহাড় যেটা, অর্থাৎ পার্বত্য এই পাহাড়টি আমরা সংক্ষেপে বলি, মানে আমাদের তো এখানে পরিবেশটা এখন ভালো না, সংক্ষেপে আমি প্রথমে তিনি যাচ্ছেন দার্জিলিংয়ে 1882 সালে দাদা বৌদির সঙ্গে, যতীন্দ্রনাথ ও কাদম্বরী দেবী ওর সঙ্গে দাদা বৌদির সঙ্গে গেলেন। গিয়ে তিনি আভা আর্ট গ্যালারির পাশে, ওখানে ছিল রোজবিলা, সেখানে একটা বলা কথা, রবীন্দ্রনাথ যেসব জায়গায় বাংলাতে দেখেছে বিভিন্ন জায়গায় পাহাড় এবং সমতলে দেখবেন প্রত্যেকটা বাড়ি কিন্তু সুন্দর বাড়ি, সুন্দর কাজ করে গেছে। অর্থাৎ তার যে আত্মীয় স্বরে বন্ধুবান্ধব যারা আপ্যায়ন করে নিয়ে গেছে, বা যারা সহযোগিতায় নিয়ে গেছে, তারা কিন্তু একটা ভালো জায়গায় রবীন্দ্রনাথ রাখাটা কিছু সুন্দর সুন্দর বাংলাতে সুন্দর সুন্দর জায়গায় এবং সেখান থেকে কিন্তু তার লেখার পক্ষে, তার পড়াশোনার পক্ষে খুব সুন্দর পরিবেশ তিনি পেয়েছে। এই পরিবেশের কথা বলতে গিয়ে আর দেখবো যে পাহাড়ের কথা বলতে গিয়ে পরিবেশের কথা এসে যায়, সেটা হলো দেখবো প্রত্যেকের লেখকের সঙ্গে তার পরিবেশের সঙ্গে লেখকের তার যোগাযোগ থাকে তার পরিবেশের সঙ্গে, এবং এই পরিবেশে যেটা আমরা পরিবেশের সঙ্গে থাকে, এবং এই যে পারিপার্শ্বিকতা, এটা হলো পারিপার্শ্বিকতা, এই পারিপার্শ্বিকতার উপাদান হচ্ছে পারিবারিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ এবং ব্যক্তিগত, এই বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিছু আমরা দেখবো যে প্রাকৃতিক পরিবেশ রবীন্দ্রনাথের মধ্যে বিভিন্নভাবে তার কাজ। আমি এই পাহাড়ে যেটা আলোচনা করবো ব্যক্তি পরিবেশের চাইতে, পারিবারিক পরিবেশের চাইতে আমি মানে প্রাকৃতিক পরিবেশের কথা কিছু বলব। সেটা হলো 1882 সালে গেলেন, তিনি থাকবেন, তখন বিয়ে করে তিনি থাকবেন ওই রোজবিলার দাদা বৌদির সঙ্গে। এই গেল প্রথমবার। দ্বিতীয়বার আসলেন তিনি 1887 সালে। 1887 সালে এসে তিনি কিন্তু টয় ট্রেনে বেশিরভাগ, আমরা যতবার দেখেছি টয় ট্রেনে 2বার ব্যবহার করছেন। একবার 1887 সালে, অর্থাৎ স্ত্রী এবং এক বছরের সে পেলা মেয়ে, আর তার দিদি 16 দেবী, আর
স্বর্ণকুমার স্বর্ণকুমারকে এরা এদের নিয়ে তিনি ওই ট্রেনে যাতায়াত যাত্রী ট্রেনে এখান থেকে দার্জিলিং পর্যন্ত যাওয়ার তার একটা ঘটনা সেখানে দেখা যাবে যে বিভিন্ন লোক রাস্তায় যাতে তাদের দেখা যাচ্ছে তারা সঙ্গে যারা আছে তারা খুব হাসাহাসি দেখা যাচ্ছে সেগুলো সব দেখতে সেই বিবরণটা সেখানে দেওয়া আছে তার তিনি সেই যে এতগুলো পুরুষের মধ্যে তিনি একা কিন্তু আর সব ধরনের মহিলা মানে তার দিদি ভাগ্নি বাইরেরা সব এদের নিয়ে গিয়ে উঠলেন ক্যাসেলটন হাউস। এই ক্যাসেলটন হাউসটা দেখবেন রাজভবনের ঠিক উল্টো দিকে দোতলা কাঠের বাড়ি। সেই যে 1887 সালে রবীন্দ্রনাথকে সেই বাড়িটা কিন্তু আজও সেই রূপে দাঁড়িয়ে অর্থাৎ পরবর্তী সময়ে এটা সরকার গ্রহণ করার পরে এখানে ওই মেয়েদের হোস্টেল। আমাদের আলোচনা পর্ব যেভাবে দরকার ছিল সেভাবে হয়ে উঠলো না, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কথা সেইভাবে শোনা যাচ্ছিল না, ফলে অনেকে শোনার ক্ষেত্রে সমস্যার জন্য ধৈর্য সহকারে সামনে বসতেও থাকতে পারছিলেন না। যাই হোক, এবারে আমরা সেই অনুষ্ঠানকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের মধ্যে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আরেকজন পল্লব বসু মহাশয়। আমরা অনুরোধ করবো তাকে কিছু কথা বলে তার একটি কবিতা আবৃত্তি করবেন। রবীন্দ্রনাথ কতখানি দূরদর্শিতা সম্পন্ন মানুষ ছিলেন সেটা আমরা সবাই জানি। উনি বলে গেছেন, আমি যখন থাকবো না আমার গান চিরকাল বেঁচে থাকবে। তারপরে উনি লিখেছিলেন 1302 সালে বাংলায় একটি কবিতা, দোসরা ফাল্গুন, 1400 সাল। আমি সেই 1400 সালে এই কবিতাটি আমি পাঠ করছি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে, একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে বাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প রেণুগন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তারা রায় দিয়েছে ধরা যৌবনের রাগে। তোমাদের 100 বর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগ্ন গানে কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন 100 বর্ষ আগে আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার ঘরে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ফলিত ভোগ ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নাব পল্লব মর্মরে। আজি হতে 100 বর্ষ পরে। আসার জন্য এবং বিচার কথা বলার জন্য কথা বলেন। আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যভাবে দেখা গেছে। আমরা জানি বিশ্বকবি, কিন্তু আমি যতটা রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি হিসাবে না ভাবি তার চেয়ে বেশি আমার একজন দার্শনিক। আমি যার দর্শনে বিশ্বাস করি এবং যার মানবতাবাদী একজন দার্শনিক হিসাবে আমি বেশি রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সব বয়সের সব মানুষের জন্য, শিশুদের জন্য ছড়া কবিতা, তারপরে যুবক যুবতীদের জন্য, মানে প্রত্যেকটা একটা পর্যায়ে পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার বয়স যেমন যেমন বেড়েছে সে তেমন তার লেখাতে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চা করেছেন, আপনারা জানেন সবাই এগুলো, যে শিলাইদহে যে পুঁথিবাড়ি ছিল যেটা এখন কুমারখালী উপজেলাতে বাংলাদেশে পড়ে,
সেখানে দীর্ঘ 10 বছর ছিলেন। 1899 সাল থেকে 2000 সাল পর্যন্ত, 1900 সাল পর্যন্ত ছিলেন, এবং সেখানে তিনি গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ সেখানে করেছিলেন। এবং 1913 সালে তিনি যে গীতাঞ্জলিতে নোবেল প্রাইজ পান, সেই গীতাঞ্জলির যে কবিতাগুলো আছে, যার মেন কথা হলো দর্শন। এবং আমাদের যে বয়স, আমার যা বয়স, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার থেকে তার দর্শন, তার যে বিশ্বজনীন মানবতাবাদ, সেটাকেই আমি সবচেয়ে নিজেকে তার থেকে অনুপ্রাণিত হই এই বলে। আমরা এবার একটি রবীন্দ্র নৃত্য দেখব, পরিবেশন করছে অনুসোয়া বসুমতিন। এবার অনুরোধ করছি সুস্মিকে একটি রবীন্দ্র কবিতা আবৃত্তির জন্য। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতাটি আমি সবার সামনে আজ পাঠ করব। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠো মুঠো কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু
অর্থাৎ মুড়ি। একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিলেন তুলে একটি ছোট কণা। জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলে মেজা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। লোডশেডিং বিষয় বলে আমরা আক্ষেপ করছিলাম, কিন্তু সুস্মির কবিতা এবং অনুস্বর নাচ এর মধ্যে আলোকিত হয়ে গেছে আমাদের আজকের এই জার্নালিস্ট ক্লাব। আর এই বলে আমি আমার মতো এখান থেকে বিদায় নেব। তার আগে অনুরোধ করবো আমাদের সভাপতি এবং সম্পাদককে মঞ্চে এসে এই সমাপ্তি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করার জন্য। এত বাধা বিপত্তি, প্রথমে এত বড় ধাক্কা সাক্ষাৎ সত্ত্বেও নতুন উদ্যমে সূচনা হলো, শুরু হলো। রবি ঠাকুরকে দিয়ে শুরু হয়েছে। টিম এসডিসি সবাইকে নিয়ে কাজ করবে। আজকে সেটা প্রমাণিত হলো, মানে প্রতিবন্ধকতাকে উপেক্ষা। আর এইভাবেই সাধারণ সদস্যরা সাধারণভাবেই গ্রুপে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যে ক্লাবের ক্যালেন্ডার তৈরি করার ক্ষেত্রে যে প্রস্তাবগুলো সেটা গ্রুপে দিলে সেইখান থেকেই আবার নতুন পরিকল্পনা প্রতি মাসে নেওয়া হবে। একটা প্রথম মিটিং হয়েছে, সেই মিটিংয়েই অলোকের একটা চূড়ান্ত ইচ্ছা শক্তির আজকে সেই ইচ্ছা পূরণের একটা জায়গা প্রাথমিকভাবে একটা সুন্দরভাবে হলো প্রতিবন্ধকতা সত্ত্বেও। আগামীতে আরও সুন্দর হবে আশা রাখছি। 1 বছর কাল 2 বছর কাল ধরে পরে সাটু জয়েন করবে। সাটু অবশ্য অন্যভাবেও জয়েন করবে, একটা পরিকল্পনা আছে, যেখানে উপদেষ্টা মণ্ডলীর একটা বিষয় রয়েছে। তো আজকে এই মুহূর্তে গরমের মধ্যে আর ধৈর্যচ্যুতি না ঘটিয়ে অনুষ্ঠান মানে শেষ করতেই হবে আর কি। তো কি বলে শেষ করি, আবার সেই ঠাকুরের কথা, তুমি রবে নীরবে হৃদয় মম। ঠাকুর থাকবেন হৃদয়ে আমাদের, সকলেই আমাদের হৃদয়ে থাকবে একটা সময়ের জন্য।